হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রত্যাখ্যান ইরানের। জব্দ করা জাহাজ ফেরত না দিলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের। জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ট্রাম্পের কূটকৌশল। ওয়াশিংটনে থাকলেও ইসলামাবাদে যাওয়ার তথ্য প্রচার। যুদ্ধের বিরুদ্ধে সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভে ধরপাকড়। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলের বিমান হামলা। ধ্বংস বহু ঘরবাড়ি। দখলদার বাহিনীর গুলিতে 2 কর্মী নিহতের জেরে গাজায় কার্যক্রম স্থগিত ইউনিসেফের। রাশিয়ার তুয়াবসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বেশ কয়েকজন। তেল শোধনাগারেও আক্রমণের দাবি। কিয়েভ সহ একাধিক অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাত। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছে রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ সবাই ওয়াশিংটনে অবস্থান করছেন বলে দাবি বার্তা সংস্থাটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, তবে অবরোধ প্রত্যাখ্যান করে কোনো আলোচনায় যাবে না তেহরান। এদিকে অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হচ্ছে দেশটির গণমাধ্যমের। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার ভেন্যু হিসেবে আবারও সামনে এসেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। দ্বিতীয় দফার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও এখনও তারা যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ট্রাম্প দাবি করেছেন আজই চুক্তি সই হবে, এমনকি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে বলেও তিনি জানান। তবে একই সময় ইরান এখনও প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান দুই পক্ষকে আনার জন্য কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে। ইসলামাবাদে হাজারো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, আবার অন্যদিকে দাবি করছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি 2015 সালের জেসিপিওএ এর চেয়েও ভালো চুক্তি হবে। তিনি দাবি করেন ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে, কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। ট্রাম্প আরও স্পষ্ট করেন ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে, এ বিষয়ে কোনো ছাড় নয়। আরও বলেন চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত যদি অগ্রগতি হয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও বলেছেন ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না এবং আস্থা না থাকলে আলোচনা অর্থহীন। এর আগে পাকিস্তানের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখলেও দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণ নিয়ে এখনও দ্বিধা রয়েছে। একই সময় ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আলোচনার বড় বাধা দিয়েছে। অবরোধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র জানিয়েছে অন্তত 27টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যারা হরমুজ অবরোধে জড়িত থাকবে তাদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে তেলের দাম প্রায় 5% বেড়ে গেছে বিশ্ববাজারে। ইসরায়েলের সামরিক প্রধান বলেন ইরানকে তার লক্ষ্য পূরণে বাধা দেওয়া হবে, আর ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে কাতার, ওমান, ফ্রান্স ও রাশিয়া উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষই প্রকাশ্যে শক্ত অবস্থান নিলেও গভীরে কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 39টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। ঘরবাড়ি ধ্বংস ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ বৈরুতের। নাবাতি অঞ্চলে বিমান হামলায় অন্তত 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। পাল্টা হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। যুদ্ধবিরতির ঘোষণার পর ধীরে ধীরে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত মানুষজন। অনেক পরিবার দীর্ঘদিন পর নিজেদের ঘরবাড়ি ধ্বংসের স্তূপে ফিরে গিয়ে শুধুই ক্ষয়ক্ষতির চিহ্ন দেখছে। কেউ কেউ সামান্য জিনিসপত্র উদ্ধার করতে এলেও নিরাপত্তার শঙ্কায় রাতে আর থাকছেন না। স্থানীয়রা বলছেন বহু ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আবার অনেক এলাকা এখনও অনিরাপদ থাকায় পুনর্বাসন অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধ থেমেছে বলা হলেও বাস্তবে মানুষের স্বাভাবিক জীবনে ফেরা
এখনও অনেক দূরের পথ বলেই মনে করেন অনেকে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল, এমন অভিযোগ করেছেন বৈরুতের একজন জ্যেষ্ঠ রাজনীতিক। তার তথ্য অনুযায়ী অন্তত ৩৯টি গ্রামে বিস্ফোরণে বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময় নাবাতিয়ে অঞ্চলের কাকা আইত আল জিসর এলাকায় বিমান হামলায় কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে এই আঘাতে স্থানীয় জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি আঘাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এদিকে কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তরালে। লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফা বৈঠকের উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে ওয়াশিংটনে আবারও আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের প্রতিনিধিদের। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নতুন প্রতিনিধি নিয়োগ দিয়ে এই আলোচনায় সার্বভৌম অবস্থান জোরদারের চেষ্টা করেছেন বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী আইডিএফ দাবি করছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের উপস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে ইসরায়েলের এই হামলা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং এর জবাব দেয়া হবে একইভাবে। উভয় পক্ষের এমন অবস্থান চলমান উত্তেজনাকে আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় পানি সরবরাহ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় 2জন ট্রাক চালক নিহত হওয়ার পর ইউনিসেফ জরুরি মানবিক কার্যক্রম স্থগিত করেছে। নিরাপদ পানি সরবরাহ কার্যক্রম এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। যুদ্ধবিরতি থাকলেও গাজায় সহিংসতা ও প্রাণহানি থামছেই না। একই সময় ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উদ্যোগে শান্তি আলোচনার চাপ আরও বেড়েছে। এমনকি আলাদা 2টি হামলায় আরও 2জন নিহতের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। সোমবার আলাদা ঘটনায় আরও কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় হাসপাতাল জানায় যুদ্ধবিরতির পরও নিয়মিত হামলায় প্রাণহানি ঘটছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে 60টিরও বেশি দেশের অংশগ্রহণে ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে গাজা ও পশ্চিম তীর নিয়ে আলোচনা করেছে। লক্ষ্য দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা কাঠামো তৈরি করা। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা একক প্রশাসন ও অস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। ইউরোপের কিছু দেশ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নিয়েও আলোচনা করছে। জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে আগামী দশকে 71 বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রয়োজন হবে। যুদ্ধের কারণে আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাত ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়ার তুয়াপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 1জন নিহত হয়েছেন। একই সঙ্গে তেল শোধনাগারে কিয়েভের হামলায় আগুনে ধরে বড় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্রিমিয়ার সেভাস্তোপোল উপসাগরে রুশ অবতরণ জাহাজ ও রাডার স্থাপনায় হামলার দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের কিয়েভ সহ একাধিক অঞ্চলে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, নিষেধাজ্ঞা যথেষ্ট কার্যকর না হওয়ায় রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতায় আঘাত হানতে এই পদক্ষেপ। রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুয়াপসে বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যেখানে একটি তেল শোধনাগারে আগুনের খবর পাওয়া গেছে। ড্রোন হামলায় 1জন নিহত ও 1জন আহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে রুশ অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল উপসাগরে 2টি বড় জাহাজ এবং একটি রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা GUR। এসব হামলায় রাশিয়ার জ্বালানি ও নৌ সক্ষমতায় চাপ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রুশ তেল খাতে হামলা কৌশলগত সিদ্ধান্ত। বলেন, নিষেধাজ্ঞা যথেষ্ট কার্যকর না হওয়ায় রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতায় আঘাত হানতেই এই পদক্ষেপ। কিয়েভ বলছে তারা শুধু সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে এবং এতে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমানোই উদ্দেশ্য। যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে মস্কো।